তোকে এখন ইচ্ছে করছে সকলের সামনে কষিয়ে একটা থাপ্পড় দেই। অসভ্য ছেলে একটা। কিন্তু কেন দিবেন? আমি কি করেছি আপনার সাথে? কি করেছিস জানিস না তুই? তোর কার্যক্রম সম্পর্কে কি আমি কিছুই জানি না নাকি? মিস, আপনি অযথা আমার উপর চিৎকার করছেন। আমি নির্দোষ। আবার আমার মুখে মুখে তর্ক? তোকে তো আজ আমি। তোয়া নিজের কথাটা সম্পূর্ণ করার পূর্বেই তুহিনের গালের উপর নিজের 5টা আঙ্গুল বসিয়ে দিল। তোয়া তুহিনের গালের উপর নিজের হাতের 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিতেই পুরো ক্লাসরুমটা নীরব হয়ে গেল। তোয়া রাগে ফুঁসছে। তুহিন তোয়ার হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোয়া তুহিনকে উদ্দেশ্য করে আবারও কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তোর মতো ছেলেদের কেমন করে টাইট দিতে হয় সেসব আমার খুব ভালো করেই জানা আছে। হুম। এখন বেয়াদপের মতো দাঁড়িয়ে না থেকে বসে পড়, অসহ্য একটা। তোয়ার কথাটা আদেশ স্বরূপ গ্রহণ করে অতি শান্ত হয়ে তুহিন নিচের আসনে বসে পড়ল। ক্লাসের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিনের দিকে। এই কলেজের শুধুমাত্র টিচার না, বরং এই কলেজের খুদ প্রিন্সিপালও ভয় করে তুহিনকে। তুহিন মোটেও কোনো শান্ত প্রকৃতির ছেলে না। তুহিন হলো বদমেজাজি আর অনেক রাগী একটা ছেলে। তোয়া হলো এই কলেজের সামান্য একটা ম্যাম। আজ কলেজে আসার সময় তুহিন ভুল করে তোয়ার সাথে ধাক্কা খায়। তোয়া তখন কিছু না বললেও সেই ঘটনা তুলে রেখেছিল তার মনে। অতপর তুহিন তোয়ার সামনেই একটা সিগারেট ধরিয়েছিল। সেসব দেখে তোয়া বুঝল তুহিন মোটেও কোনো ভালো ছেলে না। তুহিনকে শায়েস্তা করার জন্যে তোয়া ক্লাসে এসে সবার সামনে তুহিনকে অপমান করে। ওইদিকে তুহিনকে শান্ত হয়ে বসে থাকতে দেখে রাজ কৌতূহলী কণ্ঠে তুহিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, তুই ঠিক আছিস তো? শরীর খারাপ করেননি তো তোর? এই শালা আমার শরীর খারাপ করবে কেন? আমি একদম ঠিক আছি। আমার আর কি হবে? না দোস্ত, আমি শিওর তোর কিছু একটা হয়েছে, তাই তো আজ তুই এমন করে বুকার মতো বসে আছিস। আমার আছে হয়নি রে। আমি অপরাধ করেছি তাই পানিশমেন্ট দিয়েছে, সিম্পল। তুহিনের কথাটা শুনে রাজ বের শব্দ করে হেসে ফেলল। রাজের হাসির শব্দ কানে আসতেই তুহিন রাজের দিকে দৃষ্টিপাত করল। রাজ হাসতে হাসতে তুহিনকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, এই বছরের সেরা জোক ছিল। মানে তোর আবার অপরাধ হতে পারে, আর সেটাও তুই নিজের মুখে স্বীকার করছিস। এটা কি কখনো সম্ভব হয়েছে? হয়তো আগে হয়নি, তবে এখন থেকে হবে। আমি নিজেকে বদলে ফেলবো। তুই নিজেকে বদলে ফেলতে চেয়েছিলি, সেটা ঠিক আছে, কিন্তু এই বদলে যাওয়ার কারণ কি? মিস সিনিয়র ম্যাডাম তোয়া। হ্যাঁ, আমার বদলে যাওয়ার কারণ এই ম্যাডাম। আমি এই ম্যাডামের উপর ক্রাশ খেয়েছি। ওয়েট তুইন, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? এখন অবধি তুই কোনো মেয়ের ওপর বাজে দৃষ্টিতে তাকানো তো দূর, কোনো মেয়ের সাথে কথাই বলিস না তুই, আর তুই নাকি সেই মেয়ের ওপর ক্রাশ খেয়েছিস? সত্যি বলছি। আমি প্রেমে পড়েছি ওই সিনিয়র ম্যাডামের উপর। আমি পাগল হয়ে গেছি রে, সত্যি পাগল হয়ে গেছি। তুহিনের কণ্ঠস্বরটা শুনতেই তোয়া ম্যাম তুহিনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুহিন তোয়ার রাগে মুখটা দেখে ভয় পেয়ে গিয়ে মাথাটা নিচু করে ফেলল। ক্লাস শেষ করে তুহিন ক্যাম্পাসের বাহিরে দাঁড়িয়েছিল। আসলে রাজ এখনো আসছে না, তাই তুহিন রাজের অপেক্ষা করছে। কিছু সময় অপেক্ষা করার পর তুহিন দেখতে পেল তোয়া ম্যামকে। তোয়া ম্যাম হয়তো গাড়ি পাচ্ছে না, তাই গাড়ির জন্যে দাঁড়িয়ে আছেন। তোয়াকে গাড়ির জন্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে তুহিন আর বিলম্ব করল না। নিজের বাইকটা নিয়ে তোয়ার সামনে চলে আসলো। তোয়ার সামনে বাইক নিয়ে আসতেই তোয়া চমকে গিয়ে তুহিনের দিকে তাকালো। তোয়া তুহিনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই তুহিন তোয়াকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, গাড়ির জন্যই অপেক্ষা করছি। কিন্তু কেন? না মিস, আসলে রোদের মধ্যে আপনার তো কষ্ট হচ্ছে, তাই বলছিলাম। আমার তো বাইক আছে, আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসতে পারি। না, তার কোনো প্রয়োজন নেই।
আমি নিজেই চলে যেতে পারবো। আপনি তো যেতে পারবেন, কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি নামিয়ে দিয়ে আসলে কি কোনো সমস্যা হবে নাকি? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমি আমার মতো চলে যেতে পারবো। তুমি তোমার রাস্তা মাপো। তোয়ার কথাটা শুনে তুহিন সামান্য মন খারাপ করে। তুহিন কোথায় ভেবেছে যে তোয়া একে তার বাইকের পেছনে বসবে আর তুহিন বাইকে করে নিয়ে তোহাকে পৌঁছে দিবে, কিন্তু তা হলো না। তোয়া সাপ সাপ তুহিনকে না করে দিল। তোয়ার উপর খানিকটা অভিমান করে তুহিন বাইকে স্টার্ট করতেই তোয়া পেছন থেকে তুহিনকে উদ্দেশ্য করে ডেকে বলল, এ দাঁড়াও, মন খারাপ করলে কেন? আমি মন খারাপ করিনি ম্যাম। মন খারাপ না করলে তোমার মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন? কি আর বলবো, আমি কত আশা করে এসেছি আপনাকে ড্রপ করব, কিন্তু তা না, আপনি তো না করে দিলেন। কোথায় ড্রপ করবে? রাস্তার মধ্যে নাকি? তোমাকে কলেজে সবার সামনে অপমান করেছি, এই কারণে তুমি তো আমাকে রাস্তায় ফেলে দিয়ে প্রতিশোধ নিতে পারো, তাই না? সবার সাথে সব কিছু করতে পারলেও আমি আপনার সাথে কিছু করতে পারবো না। কেন পারবে না? সেসব অনেক কথা পরে একদিন বলবো। আপনি উঠে পড়ুন তো, আর শুনুন, আমাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কখনো ঠকবেন না। চোখ খুলেই দেখি বিশ্বাস করে কি হয়। তোয়া তুহিনের বাইকের পেছনে বসতেই তুহিন বাইক ছুটিয়ে চলল। তুহিন খুব সাবধানে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে কোনো সমস্যা না হয়। তুহিন তোয়াকে বাইক চাপিয়ে নিয়ে চলেছে আর আপন মনে তোয়াকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখছে। তুহিন তোয়াকে সবসময় এমন করেই নিজের বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলতে যায়। একসাথে পথ চলা, একসাথে বসে গল্প করা, একসাথে আড্ডা দেওয়া, একসাথে এক কাপে ঠোঁট ডুবিয়ে তা পান করা, সবকিছুই যেন তুহিনের ইচ্ছের মাঝে পড়ছে। তুহিন তোয়াকে নিয়ে কিছু দূর চলে যাবার পর তুহিন তোয়াকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করার ছিল, আপনি অনুমতি দিলে করতে পারি? বলো, কি প্রশ্ন? না মানে কথাটা বলা কতটা যৌক্তিক হবে সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আপনি কি না কি মনে করেন? আরে কিছু মনে করবো না, নির্ভয়ে বলে ফেলো, কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি যে ম্যাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? তুহিনের কথাটা শেষে তোয়া নিশ্চুপ হয়ে গেল। তোয়া তুহিনের কথাটার কোনো উত্তর দিল না। তোয়াকে নিশ্চুপ হয়ে যেতে দেখে তুহিন আবারও বলল, ম্যাম, আপনি নিশ্চুপ হয়ে গেলেন যে, কিছু বলবেন না? কি বলবো? তুমি আমার স্টুডেন্ট হয়ে আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বললে কেমন করে? মিস, আমি তো আপনার থেকে পারমিশন নিয়েই বলেছি, তাই না? আপনি এখন আমাকে বকলে তো হবে না। সেটা তো ঠিক, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাছাড়া আমার ওসবের মাঝে কোনো ইন্টারেস্টও নেই। আমি বিয়েতে বিশ্বাস রাখি। তার মানে আপনি সরাসরি ফাইনাল স্টেজে যেতে পছন্দ করেন? আমি তো ভেবেছি আপনি ও অন্য সব। তুমিও না সব সময় কি না কি বলতে থাকো। তুহিন তোয়ার সাথে কথা বলতে বলতে তোয়ার বাড়ি অবধি চলে যায়। তুহিন তোয়ার বাড়ি অবধি চলে গিয়ে তোয়াকে নামিয়ে দিল। তোয়ার সাথে বেশ অনেক সময় ধরে কথা বলল তুহিন। এই কথোপকথনের মাঝে তুহিন তোয়ার ভীষণ কাছে চলে আসে, যেটা তুহিনের কাছে বিশাল প্রাপ্তি। প্রিয় মানুষটির পাশে বসে গল্প করে সময় কাটানোর মতো সুখ হয়তো আর অন্য কিছুতে নেই। তুহিন তোয়াকে নামিয়ে দিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। তুহিন বাড়িতে এসে নিজের পকেট থেকে ফোনটা হাতে নিতেই চমকে উঠল। তুহিন দেখতে পেল রাজের নাম্বার থেকে প্রায় 30টা কল করা হয়েছে। তুহিন ফোনটা সাইলেন্ট ছিল দেখে তুহিন টের পায়নি। তুহিন আর দ্রুত রাজের নাম্বারে কল ডায়াল করলো। রিং হতেই রাজ কলটা পিক করে তুহিনকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, এতক্ষণে তোর সময় হলো কল করার? জানিস আমি কতক্ষণ অপেক্ষা করেছি তোর জন্য? আরে দোস্ত, সরি রে, আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। জরুরি কাজে মানে? কিসের কাজ পড়ছে তোর? আমাকে রেখে যেতে হয়েছে, সেটা তো আর নর্মাল কোনো ঘটনা না, তাই না? একদম ঠিক বলেছিস, আমি কোনো সাধারণ বিষয়ে তোকে ছেড়ে যাইনি। আমি একটা বিশেষ কাজ
হাসিল করতেই গিয়েছিলাম। উফ, এত রহস্য রেখে কথা বললে কেমন করে হবে? সব কিছু খুলে বল না প্লিজ। ঠিক আছে, বলছি। তহিন নিজের সব ঘটনা খুলে বলল রাজকে। রাজ তহিনের সব কথা ভীষণ মনোযোগ দিয়ে শুনল। তহিনের কথাগুলো শুনে রাজ ভীষণ অবাক হবার পাশাপাশি একটু ফিল্মি অনুভূতি অনুভব করল। রাজ সব কথা শুনে ফেলে তহিনকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি কিছুই জানতাম না। দোস্ত, আমি এখনো বাড়িতে আসতে পারিনি। আমি সবার আগে এই ঘটনা তোর কাছে শেয়ার করলাম। প্রপোজ করছিস তুই, নাকি এসব কথা বলে সময় নষ্ট করে ফেলছিস? আরে, প্রথম দিন যদি প্রপোজাল দিয়ে ফেলি তবে কি করে হবে? তাছাড়া উনি আমার সিনিয়র টিচার, ওনার সাথে আমার হিসেব করে কথা বলতে হয়। সেটাও তো কথা। আচ্ছা, বিয়ের বিষয়ে ওনার কেমন আগ্রহ সেটা কি জানতে পেরেছিস? জানতে পেরেছি। উনি একটা সাধারণ লোকের অসাধারণ ভালোবাসার পাত্রী হয়ে থাকতে চান, এইটুকুই বলেছে আমায়। তাহলে এখন থেকে ওনার মনে জয় করে চলতে হবে, একদম ওনার মতো করে। একদম তাই। আচ্ছা শোন, আমি এখন ফ্রেশ হবো, রাখছি, পরে কল করব, ঠিক আছে? ঠিক আছে, রাখছি আমিও। রাজের সাথে কথা চুকিয়ে নিয়ে তহিন ফ্রেশ হতে চলে যায়। তহিন ফ্রেশ হয়ে নিতে নিতে এক ধ্যানে তোয়ার কথা ভাবতে লাগলো সে। প্রথম প্রেমের অনুভূতিগুলো বড্ড অদ্ভুত হয়। সারা দিন ধরে সেই প্রিয় মানুষটির মুখ ভাসতে থাকে নিজের চোখের তারায়। তার সাথে কথা বলা থেকে শুরু করে সব কিছুতেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তাকে নিয়ে ভাবতে ভাবতে বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে তখন, যেমনটা তহিনের সাথে হচ্ছে। তহিন তোয়ার কথা ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চলে আসে রুমে এসে চুল মুছে নিতে নিতে তহিন ফোনের সামনে আসতেই আচমকা তহিনের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল। তহিনের ফোনটা বেজে উঠতেই তহিন ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। তহিন নিজের ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে প্রশ্নসূচক চাহনিতে ফোনটা পিক করলো। তহিন ফোনটা পিক করতেই ওপার থেকে ভেসে আসে তোয়ার সেই মিষ্টি মধুর কণ্ঠস্বর। তোয়ার কণ্ঠস্বরটা কানে আসতেই তহিনের টনক নড়ে। তহিন তোয়াকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই তুমি আমাকে কল করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি মানে? আমি তোমার কলেজের ম্যাডাম। আমার মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারোনি। আরে সরি ম্যাম, আমি আপনাকে চিনতে পেরেছি। বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই তুমি করে বলে ফেলেছি। এত এক্সাইটমেন্ট কেন? কারণটা কি জানতে পারি? কেন জানতে পারেন না? অবশ্যই জানতে পারেন। তাছাড়া আমার আর আপনার মাঝে তো তেমন কোনো দূরত্ব নেই, সো আমার সব কথাই আপনি জানতে পারেন। তহিন বেশ মিশুকভাবেই তোয়ার সাথে কথা বলছে। তোয়ার সাথে কথা বলে তহিন নিজের যেমন শান্তি পাচ্ছে, ঠিক তেমনই তোয়াও শান্তি পাচ্ছে। এই শান্তির আসল কারণ কি, এটা তোয়ার কাছে অস্পষ্ট। তহিন তোয়ার সাথে অনেক সময় ধরে কথা বলার পর নিজের মনে কথা বলার চেষ্টা করলো। তহিন চিন্তা করলো এত অপেক্ষা করে কোনো লাভ হবে না। ভালোবাসার কথাটা সরাসরি বলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। অপেক্ষা করতে করতে যদি তোয়াকে অন্য কেউ প্রপোজ করে ফেলে তবে কি হবে? তহিন তোয়াকে নিজের মন থেকে একদম সরাসরি বলল, মিস, আপনাকে একটা সত্যি কথা আমি বলতে চাই। আপনি কি আমায় কথাটা শুনবেন? কি এমন কথা যেটা তুমি সত্যি করে বলতে চাও? আসলে মিস, আমি বলতে চাই আমার মনের কথা, যে কথাটা আমি কখনো কাউকে এর আগে বলিনি। আচ্ছা বলো না, কি কথা? আমি তোমার কথা শুনছি তো। আমি জানি আপনি আমার কথাটা শুনে চমকে যাবেন। হয়তো আর আমার সাথে আপনার কথা হবে না, কিন্তু এতে করে সত্যিটাকে আড়াল করা যাবে না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। তহিনের কথাটা শোনা মাত্রই তোয়া একদম নিশ্চুপ হয়ে যায়। তোয়া নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তোয়া মোটেও আশা করতে পারেনি এমন কিছু তহিন তাকে বলবে।
তোয়া নীরব হয়ে গিয়ে তুহিনের কথাটা চিন্তা করতে লাগলো। তুহিন কোনো শব্দ না পেয়ে তোয়াকে উদ্দেশ্য করে আবারও বলল, ম্যাম, আপনি কি আমার কথাটা শুনছেন? আমি আপনাকে কিছু বলেছি। হ্যাঁ, শুনছি আমি। তোমার মাথাটা ঠিক আছে তো তুহিন? এসব কি কথা বলছো তুমি? ম্যাম, আমি জানতাম আপনি এমন কথাই বলবেন, তাই তো আমি আগেই বলে দিয়েছি। এই কথাটা শুনলে আপনি চমকে যাবেন। তুহিন, কথাটা চমকে যাওয়ার নয়, কথাটা হলো মানসিকতার। আমি তোমার সিনিয়র ম্যাম, আমার সাথে তোমার কি করে কোনো রিলেশন হতে পারে বলো আমায়। কেন হতে পারে না? আচ্ছা, আপনি মন থেকে বুকের উপর হাত রেখে বলুন আমাকে, কি আপনি পছন্দ করেন না? পছন্দ করি না এটা মিথ্যা কথা। আমি তোমাকে পছন্দ করি আর ভালোও লাগে, তাই বলে ভালোবাসা, বিয়ে, এসব কি কথা? মানুষ যাকে পছন্দ করে তাকেই তো বিয়ে করে, তাই না? আমিও তো আপনাকে পছন্দ করি, ভালোবাসি, তাই তো আপনাকে আজ মনের কথাটা বলে দিলাম। না তুহিন, আমি তোমার এই কথাটার সাথে সহমত হতে পারলাম না। রাখছি আমি। প্লিজ তোয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কখনো রিলেশন করিনি, এটাই আমার প্রথম প্রেম। আমার সাথে এমন করো না। আমি বুঝতে পারছি, কিন্তু সরি, আমার কিছু করার নেই। কিছু করার নেই মানে? আমার বিশ্বাস তোমার মনের মাঝেও আমার জন্য ঠিক এই অনুভূতিটাই কাজ করছে। প্লিজ আমার কথাটা। তুহিন কথাটাগুলো আপন মনে বলে চলেছে। ওইদিকে তোয়া কলটা কেটে দিয়েছে। তোয়া কলটা কেটে দিয়ে ভাবতে লাগলো তুহিন এমন অদ্ভুত কথাটা তাকে কেমন করে বলল। তবে কি তুহিন সত্যি তোয়াকে পছন্দ করে, নাকি তুহিন এসব কথাগুলো বয়সের জন্যে বলছে? তুহিন আবেগপ্রবণ হয়ে গিয়ে হয়তো এই কথাগুলো বলছে। তা না হলে সিনিয়র ম্যামকে কি কেউ ভালোবাসার কথা বলে? তো আজ সারা রাত ধরে তুহিনের কথা ভাবতে লাগলো। পরদিন সকালে তোয়া কলেজে আসলো যথাসময়ে। ক্লাসে এসে তোয়া তুহিনের বন্ধুদের তো দেখতে পেল, শুধু দেখতে পেল না তুহিনকে। তুহিনকে না দেখতে পেয়ে তোয়ার মনের মাঝে প্রশ্ন জাগলো যে ছেলেটা গেল তো গেল কোথায়। তোয়া কোনোভাবে ক্লাস শেষ করে নিয়ে তুহিনের বন্ধু রাজকে ডেকে পাঠালো। রাজকে আড়ালে নিয়ে গিয়ে তোয়া জিজ্ঞেস করলো, আচ্ছা রাজ, তোমার বন্ধু তুহিন কোথায়? আজ কলেজে আসলো না যে? ম্যাম, ওর নাকি একটা মেয়েকে ভালো লেগেছে, তাকে ও বিয়ে করতে চেয়েছে, কিন্তু মেয়েটা ওকে পাত্তা দেয়নি। এই কারণে ও গতকাল নিজের হাত কাটে। রাজ সম্পূর্ণ কথাটা বলার আগেই তোয়ার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তোয়া ভুল করেও চিন্তা করেনি যে তুহিন এমন কোনো কাজ করবে। তুহিনকে অনেক সিরিয়াস লেগেছিল গতকাল তোয়ার বোঝা উচিত ছিল তুহিন এখন প্রেমে পাগল হয়ে আছে। এখন তুহিনকে চটানো যাবে না, এর ফল মোটেও ভালো হবে না। কিন্তু তোয়া সেসব চিন্তা না করে তুহিনকে না করে দিয়েছে। তোয়া নিজেও তো তুহিনকে পছন্দ করে। তোয়ার চোখের পাতা ভিজে যেতেই রাজ বলে উঠল, ম্যাম, আপনি কি কান্না করছেন? আমার কথা ছাড়ো, তুহিন এখন কোথায়? ও তো এখন হসপিটালে আছে। আপনি যাবেন ওর সাথে দেখা করতে? প্লিজ আমায় নিয়ে চলো। রাজ আর বিলম্ব না করে তোয়াকে গাড়ি করে নিয়ে চলে যায় হসপিটালে। তোয়া গাড়িতে বসে নীরবে চোখের পানি তোয়া গাড়িতে বসে নীরবে নিজের চোখের জল ফেলছে। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না, আর লাগবেই বা কেন? নিজের একটা ভুলে আজ তুহিন মৃত্যুর পথে। নিজেকে তোয়া কখনো ক্ষমাও করতে পারবে না। রাজ তোয়াকে নিয়ে হসপিটালে চলে আসতেই তোয়া সোজা চলে যায় তুহিনের কেবিনের সামনে। তুহিনের কেবিনে এসে তোয়া তুহিনের কেবিনে প্রবেশ করতেই তুহিন তোয়ার দিকে তাকালো। তোয়াকে কান্না করতে দেখে তুহিন মলিন কণ্ঠে বলল, তুমি কান্না করছো কেন? আমি তো মরে যাইনি, এখনো বেঁচে আছি। তুই না সত্যি অনেক খারাপ ছেলে। আমাকে রেখে চলে যেতে চাইছিস যখন, তখন কেন বলেছিস ভালোবাসিস আমায়? কেন আবার? ভালোবাসি তাই। পাগল একটা। আমিও তোকে ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোকে। তোয়া কথাটা শেষ করতেই তুহিনের বুকে মাথা রাখল। তুহিনও আলতো করে তোয়াকে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। ভালোবাসা সত্যিই সুন্দর। তুহিন আর তোয়ার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। সিনিয়র জুনিয়রদের ভালোবাসাটা ছাদে বসে আছি, খুশি হয়েছি নাকি দুঃখ পেয়েছি বলতে পারছি না,
কারণ কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার বান্ধবীর সাথে। চলুন পেছনে ফিরে যাই। আমি কোচিং থেকে ফিরে এসে দেখি রিমি আমার বাসায়। রিমি, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি আগে বলো, তুমি আমাকে কেন ইগনোর করছো? আমি আবার তোকে ইগনোর করতে যাবো কেন? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে আমি তোকে ইগনোর করতে যাব? কথাটা শেষ করার আগে মা আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ছেলে। আমি আবার কি করলাম? কি করে? কি বলেছে? কি বলেছে মানে? তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি? রিমি, তুই আমাকে কি বলেছিস? সত্যি কথা বল। কি বলবো আর, আমি তোমার বাবুর মা হতে চলেছি, আর তুমি আমার সাথে এরকম করছো কেন? ছি, তুই এসব কি বলছিস? কথাটা শেষ করার আগে ঠাস। এরকম মিষ্টি একটা মেয়ে তোর পছন্দ, তুই এ কথা আগে বললেই পারতিস। আমি ওদের বাড়িতে গিয়ে তোর সাথে বিয়ের কথা বলে আসতাম। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকে তোর সাথে রিমির বিয়ে হবে, আর এক্ষুনি। মা কথাটা শেষ করে চলে গেল। আমার আর কোনো কথাই শুনলো না। আমি বাবা মাকে বলেছি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম, তাই সব ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। আর কোনো কথা বলবা না, বুঝতে পারলা? শোনা, আমি ভেবেই কুল পাচ্ছি না তুই আমার সাথে কেন এরকম করছিস। হ্যাঁ, রিমি চলে গেল আমার রুমে, আর কিছুক্ষণ পর আমার সাথে রিমির বিয়ে হয়ে গেল। আমি রাগীভাবে বাসর ঘরে ঢুকে বললাম, কার বাবার ফসল তুই আমার ঘরে চাপিয়ে দিলি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর আমার গর্ভে কোনো পাপের ফসল নেই। আমি এখনো পর্যন্ত ভার্জিন একটা মেয়ে। তার মানে তুই সব মিথ্যে কথা বলেছিস, কিন্তু কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আর আমি যতবার তোকে আমার ভালোবাসার কথা বলেছি ততবার তুই মজা ভেবে আমার ভালোবাসা গ্রহণ করিসনি। আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে হারানোর ভয়ে আমি এমন কাজ করেছি। আর এখন আমি তোমার বউ, তাই আমি এখন তোমার বাবুর মা হতেই পারি। কখনো না, আমি তোর সাথে কিছুই করবো না। তোর জন্য আজকে আমার মান সম্মান মাটিতে ধুলে মিশে গেছে। আমি তোকে শুধু বন্ধু মনে করতাম, আর এখনো তাই মনে করি। তোকে আমি আমার বউ হিসেবে মানি না বলেই আমি ছাদে চলে আসি। ও, আমার পরিচয়টাই তো দেওয়াই হয়নি। আমি রিমি, বাবা মায়ের বড় কন্যা। আমরা দুই বোন, এক ভাই। বাবা মায়ের আদর কখনো পাইনি, কারণ আমার মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে রেখে চলে যায়। আর আমার সৎ মা আমাকে সহ্য করতে পারে না, তাই এত সহজেই বাড়ি থেকে চলে আসতে পেরেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিতে ভিজেই গেলাম। আমার পরিচয়টা এখনো দেওয়া হয়নি। আমি অন্তর, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা রহমতুল্লাহ মনোহারি পণ্যের ডিলার, আর মা আঞ্জু বেগম গৃহিণী। আর বাকিটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। তাই গল্পে ফেরা যাক। হঠাৎ পেছন থেকে ডাক পড়লো। পেছনে করে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই, এইভাবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে তো। তুই আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আমি এমনি বৃষ্টিতে ভিজলাম। আর তোকে কে বলেছে আমি তোর কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস বা নাই বাসিস, আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। আর আমি নিজের ভালোবাসা নিজে আদায় করে নিতে জানি। আমি কোনো কথা না বলে রুমে এসে চেঞ্জ করে বসে আছি। রিমি ঘরে ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি খুব কষ্টকে ছাড়িয়ে বলি, আমি তোকে শুধু আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম। আর তুই এই কাজ আমার সাথে কেমনি করতে পারলি? হ্যাঁ, সি। তখন আমি তোকে ভালোবাসতাম, এটা আমার ভুল ছিল। ঠিক আছে, এখন আমি তোমার বউ, এখনও আমি তোমাকেই ভালোবাসি। তোমার এই বুকের মাঝে আমাকে এক বিন্দু জায়গা দাও, আমার তাতেই হবে। আমি তোকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, ভালো নাই বাসলি, তোর বাবা মা জানে আমার গর্ভে তোর সন্তান। এখন যদি দেখে নেই, তাহলে মনে করবে তুই সেটা নষ্ট করেছিস। তখন তোর অবস্থা কি হতে পারে ভেবেছিস? কি আর হবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর কি। তুই তো তাই চাস। আমি মোটেও চাই না। আমি চাই শুধু তুই আমার হবি, আর কারো না। প্লিজ আমাকে আপন করে নে, আমি সত্যি তোকে ছাড়া বাঁচবো না। দেখ, আমার সামনে একদম ন্যাকামি করবি না বলে দিচ্ছি। সর সামনে থেকে। বলে চলে আসতে যাবো, ঠিক সেই সময় রিমি আমার পা ধরে কাঁদতে শুরু করে। প্লিজ এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরেই যাব। আমি রিমিকে ভালো নাইবা বাসতে পারি, কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড।
তাহলে আমি ওকে কেন এভাবে কষ্ট দিচ্ছি? এটা করা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আর মূল কথাও আমাকে ভালোবাসে, আমাকে খুন তো করতে আসেনি বা আমার তো কোনো ক্ষতি চায়নি। এই কথা ভেবে আমি ওকে উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলি, আর কাঁদতে হবে না, আমি এখান থেকে যাবো না, আর এখন ঘুমিয়ে পড়। আমাকে তুমি মাফ করে দাও, আমি এমনটা করতে চাইনি। এখন তো করে ফেলেছিস, আর কি করার আছে? আমি কি ইচ্ছা করে করেছি? তুমিই তো ক্লাসে এমন একটা কথা বললে যে কথাটা শোনার পর আমার তোমাকে হারানোর ভয় হতে থাকে, যার জন্যে আমি এই কাজ করেছি। কোন কথা? ওই যে স্যার তোমাকে যার জন্যে পুরস্কার দিয়েছে। ও, এই কথা। আসলে কালকে আমি রসায়ন পড়া শিখতে পারিনি, যার কারণে লাঞ্জু ভাই আমাকে বলে, একটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে তোমাকে আজ মাফ করে দিব আর পুরস্কৃত করব। কি প্রশ্ন? আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসের মধ্যে কোন মেয়ে বেশি সুন্দরী আর কোন মেয়েকে তোর পছন্দ? ভাইয়া ফেলে দিলেন তো কনফিউশনে। একটু ভেবে ভাব নিয়ে বলি, এই ক্লাসে কোনো মেয়েই সুন্দরী নয়, আর কোনো মেয়েকে আমার পছন্দ হয় না। একদম মনের মতো উত্তর দিয়েছো, তাই তোমাকে পুরস্কৃত করা হবে। এই কথা বলাতে তুমি এই কাজ করবে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এই কথা শোনার পর মনে হয়েছিল তুমি অন্য কাউকে পছন্দ করো, তাই এরকম করেছি। আর আমি এখন বুঝতে পেরেছি তুমি ওই কথা কেন বলেছিলে। আচ্ছা, আমার জীবনে একবারই বিয়ের স্বপ্ন দেখি, আর আমাদের বিয়ে যখন হয়েই গেছে, আর কি করার, আমাকে মেনে নিতেই হবে। সত্যিই তুমি আমাকে মেনে নিয়েছো? আমি তোমাকে এখনো বউ হিসেবে মানতে পারিনি, আমার একটু সময় চাই। কথাটা শোনা মাত্রই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব। ঠিক সেই সময় কি হচ্ছে তোমার? তুমি এরকম করছো কেন? আসলে আমাকে জড়িয়ে না ধরে ঘুমালে হয় না। আমি অন্য মেয়ের সাথে কোনোদিন ঘুমাইনি তো, তাই একটু অস্বস্তি বোধ হচ্ছে। এই কারণে তুমি এরকম করছো? ঠিক আছে, তুমিও আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। কি আর করার, বিয়ে একবারই করে মানুষ, আর আমিও একবারই করেছি, তাই মেনে নিতে হবে আজ আর কাল। আমি শক্ত করে জড়িয়ে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠো, ঘুমন্ত রিমির মুখটা দেখতে কি মায়াবী লাগছে। আমি আর নিজেকে সামনে রাখতে না পেরে রিমির গালে একটা চুমু এঁকে দিয়ে ফ্রেশ হতে বাথরুমের দিকে রওনা দিতেই আমি ওর হাতটা ধরে আমার উপর ফেলে দিলাম। ও আমার হাত ধরে টান দিতেই আমি আর তাল সামলাতে না পেরে ওর উপর পড়ে গেলাম। আমি এরপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকি। আমারও ভালো লাগছিল, আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি আর ওকে আটকাতে পারলাম না। আমি কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এক নতুন শিহরণে ঢেউ খেলে গেল আমার শরীরের ভিতরটাতে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার খেয়ে বসে আছি সোফাতে, তখন মা এসে বলল, বিয়ে তো করলি, বউকে খাওয়াবি কি? তাই আমি বলি এবার তোর বাবার ব্যবসার কাজে হাত লাগা। ঠিক আছে মা, বলেই আমি খাবারের সাথে চলে এলাম কাজে। মানে আমার কাজ হচ্ছে হিসাব রাখা, আর বাবা শুধু অফিসে বসে পণ্য নিয়ে আসার কাগজ সব দেখাশোনা করে। আমি মার সাথে খাবার পর আমি মাকে সব খুলে বলি। কি তুমি তার মানে মিথ্যা কথা বলেছ? মা, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্তরকে খুব ভালোবাসি। আমি ওকে হারানোর ভয়ে এসব করেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্তর তোমাকে মেনে নিয়েছে, তাই তোমার শাস্তি একটাই, আমাকে দাদি আর অন্তরের বাবাকে দাদু বানাতে হবে, তাও খুব শীঘ্রই। আমি মায়ের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উত্তর জানিয়ে চলে আসি আমাদের রুমে। রাতে সব কাজ শেষ করে বাড়ি ফিরতেই রিমিকে দেখে খুব খুশি মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, এত খুশি কেন আজ? আমি মাকে তোমার আর আমার মধ্যেকার সমস্ত কথা বলে দিয়েছি। মা কি বলেছে? মা যা বলেছে তুমি তা আমাকে দিবে। চেষ্টা করব। না, কথা দিতে হবে। মা যা চেয়েছে তা দিলে বুঝি বাবা মা দুজনেই খুশি হবে? খুশি হবে বলেই তো চেয়েছে। তাহলে আমি রাজি। বাবা মাকে বুঝি খুব ভালোবাসো? বাবা মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যারা আমাকে সারা জীবন ভালোবেসে এসছে তাদেরকে তো ভালোবাসবো নাকি? বাবা মায়ের আদর কখনো পাইনি তো তাই বুঝি। আমার মাঝে এই ফিলিংস নেই। মানে? আমার তো বাবা মা থেকেও নেই।
থেকেও নেই মানে? যাই হোক, এখন আমার বাবা মাই তোমার বাবা মা। আর পুরোনো কথা ভুলে যাও। আর বলো, বাবা মা কী চেয়েছে আমাদের কাছ থেকে? আমাদের দুষ্টু একটা বেবি চেয়েছে। ঠিক আছে, তবে আমার কিন্তু তোমার মতো মেয়ে বেবি লাগবে। না, আমার তোমার মতো ছেলে বেবি লাগবে। ঠিক আছে, আমাদের আল্লাহ তাআলা যা দেবে তাতেই আমরা খুশি। তাহলে কাজে লেগে পড়ো। তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। তোমার খুশি মুখ দেখতে আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো কেন? আমি জানি না, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হুম। তাহলে তোমার সাথে কথা বলবো না। কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবাসি। এই কথাটা একবারও কি আমাকে বলেছো? সরি, আই লাভ ইউ। আই লাভ ইউ। এখন আমাকে জড়িয়ে ধরো। আমি রিমিকে জড়িয়ে ধরে ওর গোলাপি ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিলাম। এই এখন না, চলো, খেতে হবে না। না, এখন একটু। কলিজাটা রাগ করে না, এখন না, আগে খেয়ে আসি, তারপর দেখি তুমি কতটা আদর করতে পারো। ঠিক আছে, কিন্তু আমার রিটার্ন কিস চাই। ঠিক আছে বলেই 4 ঠোঁট আবার এক করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, এখন চলো। চলো বলেই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। বাবা, কাল তোরা কি রিমি মায়ের বাসায় যাবি? যেতে তো হবেই। কথাটা শেষ করার আগেই। না মা, আমরা যাব না। ও আচ্ছা, ঠিক আছে। বাবা মায়ের উপর কি রাগ করে আছিস? বাবা থাকলে তো রাগ করব। কেন মা, কি হয়েছে? আপনারা যাকে আমার মা হিসেবে জানেন, তিনি আমার সৎ মা। আর আমার বাবা আমার সৎ মার কথাই শোনে, আমার কথা কোনোদিন ভাবেনি। তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আমি ওদের জন্য অনেক কষ্ট পেয়েছি, আর নয়। কথাটা শোনা মাত্র আমি না চাইতে আমার চোখে পানি চলে এলো। দেখ তো কাণ্ড, এইটুকু মেয়ের মনের মাঝে কত কষ্ট চাপা। আর আমার পাগল ছেলে এই মেয়েকে কষ্ট দেয়। তুমি আর কষ্ট পাবে না, আজ থেকে তুমি আমার মেয়ে। আর আমার বাদর ছেলে যদি তোমাকে কখনো কষ্ট দেয়, তুমি আমাকে বলবে, আমি ওর হাড্ডি ভেঙে নদীতে ফেলে আসবো। ওকে পেয়ে এখন নিজের ছেলে বড় হয়ে গেল, হ্যাঁ? পর কেন হবে? তুই আমার শুধু ছেলে, আর ও আমার প্লাস মেয়ে, বুঝতে পারলি? আমি রুমে ডেকে দেখি এখনো রিমি মনমরা হয়ে বসে আছে। তাই আমি গিয়ে বললাম, এবো আমার মিষ্টি কই? হ্যাঁ, আমাকে আদর করবে না? এখন না, তুমি ঘুমাও। এখন আমার মনটা ভালো না, তাই অন্য সময় আদর করব। তা বলে কি হয়? আমার এক্ষুনি আদর চাই। না, তুমি যাও তো এখান থেকে, আমার কিছুই ভালো লাগছে না। আমি খুব মরিন গলায় বলি, ও বউ, তুমি আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। এক পা এগিয়ে দেখো, তোমার পা বেঁধে ফেলে রাখবো। তাহলে আমাকে একটু আদর করো না প্লিজ। তুমি আমাকে কোনো দিন বুঝতে পারলে না। ঠিক আছে, তাহলে আমি কিন্তু জোর করে আদর করব। মানে কি? আমি এখন কিছুই করতে দিব না। ঠিক আছে, আমার আদর পাইছে তো আমি কি করব? কিছুই না, বসে থাকো। কিন্তু আমার যে আদর পাইছে। এই ব্যাটা দেখি আদর ছাড়া কিছুই বোঝে না। আমি এখন পারবো না। ঠিক আছে, আমার আদর পাইছে, আমি বাইরে যাচ্ছি। বাইরে গেলে বুঝি আদর পাবে না? পাবে তো, তখন অন্য কারো কাছ থেকে চেয়ে নেব। কি বললি? তোর কত আদর চাই বল। বলেই পাগলের মতো কিস করতে থাকি। কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিই। ছেড়ে দিতেই আমার বউটা বুঝি মনটা ভালো নেই। কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর যদি কোনোদিন বলেছো অন্য কারো কাছ থেকে আদর নিবে, খুন করে ফেলবো। তুমি আদর দিলে আমি কোথাও যাবই না। তুমি শুধু আমার। না, শুধু তোমার জীবনের সাহসী একমাত্র পুরুষ, বুঝতে পেরেছো? তা তো দেখতেই পেলাম। এত কথা বললে কিন্তু জোর করে আদর করতে পারলে না। ও, তার মানে এতক্ষণ তুমি চাইছিলে আমি তোমাকে জোর করে আদর করি? হ্যাঁ, এবার দেখো, আমি তোমাকে জোর করে আদর করব। এদিকে আসো, এদিকে আসো না শোনাবো। আমি অন্তরের কাছে যেতেই ও আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করলো। কি ব্যাপার, আপনারা এখনো কান পেতে আছেন? আপনাদের কি লজ্জা নেই না? হ্যাঁ, আর শুনুন, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
মুখের উপর ফেলে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে নিল সে। মিমের সাথে শুধুমাত্র এক বিছানায় যাওয়া ছাড়া বাকি সবটাই হয়ে গেছে তার। বাকি আছে শুধুমাত্র একটাই কাজ, আজ হয়তো সেটাও হয়ে যেতে পারে। মিরাজ সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য মিমের উত্তরা বাড়ি। ওখানে গিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা। মিরাজ বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে যাবার পর আচমকা মিরাজের পথ আটকে দাঁড়ালো এক নারী। এই মেয়েটিকে মিরাজ এর আগে কখনো দেখেনি। মিরাজ মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নিল। মিম ছাড়া অন্য কারোর দিকে দৃষ্টিপাত করার মতো ইচ্ছে কখনোই মিরাজের হয়নি, আর না হবে। মিরাজ মেয়েটিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতেই মেয়েটি ভীষণ অসহায় কণ্ঠে মিরাজকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে উঠল, এই যে শুনছেন, আমায় একটু দয়া করে সাহায্য করুন। মেয়েটির অসহায় কণ্ঠস্বরটা মিরাজের পথ আটকালো। মিরাজ মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল, জি বলুন, কি সাহায্য করতে পারি? আমি এখানে নতুন এসেছি, এই শহরের কোনো পথ আমি চিনি না। আমাকে একটু মিরপুরের এই ঠিকানায় নিয়ে যেতে পারবেন? আপনার নাম জানি না, আপনাকে আমি চিনি না, আপনাকে নিয়ে আমি কেন যাব? কেন, নিয়ে গেলে কি খুব খারাপ হয়? দেখুন, আমি একটা কাজে বেরিয়েছি, আমাকে এখন যেতে হবে। আপনি এক কাজ করুন, একটা সিএনজি করে চলে যান। সিএনজি করে কোথায় যাব? একটু আগেই পতিতালয় থেকে আসলাম, এখন আবার যাব? মেয়েটির কথা শোনা মাত্রই মিরাজ পুরো থ হয়ে যায়। মেয়েটির কথাটা মিরাজের কল্পনার অতীত। মিরাজ মেয়েটির কথা শুনে মেয়েটির দিকে কৌতূহলীপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললেন আপনি? আমি যেটা শুনেছি সেটা কি ঠিক শুনেছি? জি ভাইয়া, আপনি যেটা শুনেছেন সেটা সত্যি। আমি আজকেই পতিতালয় থেকে পালিয়ে এসেছি। আচ্ছা, আপনার নাম কি আর কেমন করে ওখানে গেলেন আপনি? আমার নাম সীমা। আমার জীবনে সবগুলো কথা শুনতে গেলে আপনার দিনটা চলে যাবে। তার থেকে ভালো হবে আমায় একটু মিরপুরে দিয়ে আসুন, আমি ওখানে গেলে আবার আমার বাড়ি ফিরতে পারবো। আপনাকে আমি মিরপুর না, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনি বলুন কি হয়েছে। মিরাজকে সীমা নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে না চাইলেও মিরাজের জোর করায় সীমা সবটা বলতে বাধ্য হলো। সীমা গ্রামের মেয়ে। গ্রামে একটা ছেলের সাথে সীমার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জোরে সীমার সাথে ছেলেটির প্রায় সময় শারীরিক সম্পর্ক হয়েছে। সীমাকে বিয়ে করার কথা বলে ছেলেটা সীমাকে বাধ্য করত। গত সপ্তাহে সীমা সেই ছেলের সাথে শহরে আসে, উদ্দেশ্য বিয়ে। কিন্তু ছেলেটা সীমাকে ঠকিয়ে সীমাকে বাজারে বিক্রি করে দেয়। সীমা ওখানে এক সপ্তাহ কাটিয়েছে। এই এক সপ্তাহ তার উপর দিয়ে বয়ে গেছে এক অমানবিক নির্যাতন। সীমা নিজেকে বাঁচিয়ে অতঃপর পালিয়ে চলে আসে এখানেও সীমা কিছুই চেনে না। পথের মাঝেই মিরাজের সাথে দেখা তারপর আর কি মিরাজকে অনুরোধ করে তাকে একটু পৌঁছে দিয়ে আসতে। তারপর কি হলো সেটা তো সবার জানা। সীমার কথাগুলো শোনার পর মিরাজের চোখের কোণে নিজের অজান্তেই নোনার জল চলে আসলো। মিরাজ নিজেও জানে না এই চোখের জলের কারণ কি। মিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে সীমাকে উদ্দেশ্য করে বলল, আমার ভুল তো এটাই করে যাদের বিশ্বাস করার কথা না তাদের বিশ্বাস করি, আর তারপর আফসোস। যেমনটা এখন আমি করছি। ভালোবাসার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। জানেন ভাইয়া, একটা মেয়ে একটু ভালোবাসার লোভ করে, এই লোভটা সামলাতে পারে না কেউ। প্রিয় সীমা কথাটা সম্পূর্ণ করার পূর্বেই কান্নায় ভেঙে পড়ল। সীমাকে এমন করে কান্না করতে দেখে মিরাজেরও খারাপ লাগলো। মিরাজ সীমাকে কি বলে সান্ত্বনা দিবে সেটাই সে জানে না। তবে যেটা হবার ছিল সেটা তো হয়ে গেছে। এখন মিরাজ এই মেয়েটিকে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই।
মিরাজ মেয়েটিকে নিয়ে তার গন্তব্যে দিয়ে আসলো। মেয়েটিকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে মিরাজ নিজের বাড়িতে চলে আসে। বাড়ি এসে মিরাজ মনে মনে একটা শান্তি পেতে লাগলো। এই ভেবে যে একটা অসহায় মেয়েকে সে সাহায্য করতে পেরেছে। সীমাকে সাহায্য করার চক্করে মিরাজের মাথা থেকে মিমের কথা বেরিয়ে গেছে। মিরাজ মনে নেই যে আজ তার মিমের সাথে ডেট ছিল। সন্ধ্যার দিকে মিরাজ হালকা নাস্তা সেরে নিয়ে নিজের ফোনটা হাতে নিতেই থ হয়ে যায়। মিরাজ ফোনের স্ক্রিনে 140খানা মিস কল শো হচ্ছে, যেটা দেখার পর মিরাজের মনে পড়ে যায় মিমের সাথে তার ডেটের কথা। কিন্তু এখন সে কি করবে? মিম তো এসব কথা শুনলেও বিশ্বাস করতে চাইবে না। মিরাজ আর বিলম্ব না করে অতি দ্রুত মিমের নাম্বারে কল ডায়াল করে। মিমের নাম্বারে কল ডায়াল করার কিছু সময় পর মিম কল পিক করলো। মিম কল পিক করতেই ভীষণ রাগী কণ্ঠে মিরাজকে উদ্দেশ্য করে বলল, এই কুত্তা, তোর এখন সময় হয়েছে কল করার? আমি তোকে এত কল দিলাম, কোথায় ছিলি তখন? সোনা, তুমি বিশ্বাস করতে পারবে না আমি বললে, তাই সেসব বাদ। প্লিজ আমায় ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? বারবার এমন এমন কাজ করে আমার কাছে ক্ষমা চাইতে তোর লজ্জা করে না? না তো, তাছাড়া আমি তো আর এমনি এমনি ক্ষমা চাই না, আমি ভুল করি তাই ক্ষমা চাই। এই কল রাখ তুই। জানিস আমি সেজে গুজে বসেছিলাম তোর অপেক্ষায়, আর তুই কি করলি? এখানে তো আসলি না, আবার ফোনও ধরছিস না। আমি তোকে নিজের ইচ্ছায় বলেছিলাম আসতে, কেন করেছিস এমন? এত রেগে গেলে আমি উত্তর দেবো কেমন করে? আমায় কথা বলার জন্য তো একটু সময় দিবে নাকি? না, দিব না। আজকের পর থেকে তুই আমায় কোনো দিনও কল করবি না। আজ থেকে তোর সাথে আমার সব কিছু শেষ। খারাপ ছেলে একটা। মিম নিজের কথাটা বলা শেষ করতেই ফোনটা মিরাজের মুখের উপর কেটে দিল। মিম কলটা কেটে দিতেই মিরাজ খানিক বিরক্ত হলো, কারণ মিম সবসময় মিরাজের মুখের উপর এমন করেই কল কেটে দেয়। মিরাজের কোনো কথাই যেন তার শোনার ইচ্ছে থাকে না। মিরাজ এই বিষয়টাকে নিয়ে ভীষণ চিন্তিত। মিরাজ ফোনটা নিজের পকেটে রেখে দিয়ে আপন মনে চিন্তা করতে লাগলো মিমের এই অভিমানকে সে কি করে ভাঙাবে। কিছু সময় ভাবনার সাগরে পাড়ি জমানোর পর মিরাজের মাথায় একটা আইডিয়া চলে আসলো। মিরাজ দ্রুত গতিতে হাঁটা শুরু করলো মিমের বাড়ির দিকে। সবেমাত্র সন্ধ্যা হয়েছে, তাই মিরাজের কোনো চিন্তা নেই। যদি গভীর রাতও হয়ে যেত তবেও হয়তো মিরাজ চিন্তা করতো না। তবে এখন আর চিন্তা করার মতো কিছুই নেই। মিরাজ মিমের বাড়ির নিচে আসতেই মিমের নাম্বারে কল ডায়াল করলো। মিমের নাম্বারে কল ডায়াল করে মিরাজ দেখলো মিমের নাম্বারটা বন্ধ। মিমের নাম্বার বন্ধ পেয়ে মিরাজ চিন্তা করলো না, কারণ মিম মিরাজের উপর অভিমান করে ফোন অফ করে রেখেছে। মিরাজ মিমের বাড়িতে চলে যায়। মিমের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই মিম এসে দরজা খুলে দিল। মিম এসে দরজা খুলে দিতেই মিরাজ মিমকে দেখতে পেল। মিম মিরাজকে দেখতে পেয়ে কৌতূহলী চোখে মিরাজকে দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখানে কেন? কি চাই আমার বাড়িতে? মিম, তুমি না আমার সব সময় ভুল ভাবো জানো। আমি একটা কাজে ফেসে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। কাজ? কি কাজ তোমার? হো, বুঝতে পেরেছি। অন্য কোনো মেয়ের সাথে লটর পটর করতে গিয়েছো, তাই না? ছি, তোমার মুখের ভাষা এমন কেন? আমি অন্য কারোর সাথে কেন দেখা করতে যাব? আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া অন্য কারোর দিকে আমি চোখ তুলে পর্যন্ত তাকাই না, আর তুমি বলছো? হয়েছে হয়েছে, আমি জানি সবগুলো ছেলেই এক। মিথ্যা বলে কেমন করে গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে হয় ভালো করে জানা আছে তাদের। সব তো তোমাদের জানা থাকে। এখন শোনো, আমাকে কি বাড়িতে ডাকবে নাকি বাইরে থেকে চলে যাব? ইচ্ছে তো করছে না বাড়িতে ডাকতে, তবে মায়া বলে একটা শব্দ আমার বুকেও আছে, তাই আসতে দিলাম। এই তো আমার সোনা কলিজাটা, সব সময় আমায় বুঝতে পারে আমার সোনাটা। এত সেন্টি খেয়ে কি কোনো লাভ আছে বলো? আমি তো তোমার এই গোপন কাজ সম্পর্কে তথ্য নিবই নিব, আমি ছাড়ছি না।
ওকে শোনা আমার স্বামী, সব কিছুই তোমাকে বলবো, আগে ভিতরে তো আসতে দাও। মিম মিরাজকে নিজের রুমে নিয়ে গেল। মিরাজ মিমের রুমে এসে সোফার উপর বসে পড়ল। সোফার উপর বসে পড়তেই মিম চলে যায় মিরাজের জন্য কিছু নাস্তা নিয়ে আসতে। মিম নাস্তা নিয়ে আসতেই মিরাজ মিমের সাথে বসে নাস্তা করতে লাগলো। মিমের হাতের খাবার খেতে মিরাজের ভীষণ ভালো লাগে। শুধু ভালো লাগে বললে ভুল হবে, মিমের হাতের রান্না এক প্রকার ফ্যান হলো মিরাজ। মিরাজ মিমের সাথে নাস্তা করতে করতে কথাটা বলল। মিরাজ আজকের ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যা মিমকে দিয়ে দিল। মিরাজের মুখ থেকে কথাগুলো প্রথমে মিম বিশ্বাস করতে পারল না। মিম ভাবছে এমনও কি কোনো প্রেমিক হয় যে কিনা নিজের গার্লফ্রেন্ডকে অর্থাৎ ভালোবাসার প্রিয় মানুষটিকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। মিমের মনের এই প্রশ্নটা মিরাজ পরিষ্কার করে দিল। অতঃপর মিম সবটা বুঝতে পারল। মিরাজের কথাটা শেষ হতে মিম মিরাজের কোলের উপর এসে বসে পড়ে মিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ভাবছি এই দুনিয়াতে এমন লোকও আছে, সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আছে। সবাই কি আমার মতো ভালো ছেলে নাকি? কিছু কিছু ছেলে অনেক খারাপ হয়। এই তুমি কি বললে? কি বললাম আবার? আমি তো বললাম সবাই কি আমার মতো ভালো হয় নাকি? এই সমাজটাই তো খারাপ দিয়ে ভরা। তুমি ভালো মানে এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তোমার মতো খারাপ ছেলে আমার লাইফে আর দুটো দেখিনি। কি? এই কি বললে তুমি? আমি তোমার সাথে কি করেছি? কি করনি সেটা বলো। সব সময় আমায় ফাঁকি দেওয়ার মতলব করতে থাকো তুমি। তুমি হচ্ছ মিচকে শয়তান। এই খবরদার, আমার ওসব বলে ডাকবে না। কেন গো? ডাকলে কি হবে শুনি একটু। অনেক খারাপ হয়ে যাব এই আমি বলে দিচ্ছি। আচ্ছা তাহলে আমিও দেখি কি খারাপ হয়, মিচকে শয়তান। তবে রে। মিরাজ কথাটা শেষ করতেই মিমকে তাড়া করতে লাগলো। মিম সারা রুম জুড়ে দৌড়াতে থাকলো আর মিমের পেছন মিরাজ। দুজন এমন করে ছোটাছুটি করছে যেন তারা দুই বন্ধু। আসলে আদর্শ স্বামী স্ত্রী ভালো বন্ধু হয়ে থাকে। দুটি হৃদয়ের বন্ধন আরো মজবুত হয় যদি তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। মিরাজ আর মিমের মাঝে সেই সম্পর্কটা আছে, সেটা কোনো অংশে বন্ধুত্বের সম্পর্কের থেকে কম নয়। মিরাজ মিমকে তাড়া করতে করতে মিমকে বিছানায় টেনে নিয়ে আসে। মিরাজ মিমকে বিছানায় নিয়ে এসে পেছন থেকে মিমকে শক্ত করে জড়িয়ে ধরে। মিরাজ মিমকে শক্ত করে জড়িয়ে ধরতেই মিম মিরাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, এই দুষ্টু, আমায় এমন করে জড়িয়ে ধরেছো কেন? আমার বুকে লাগছে তো। আমি তোমায় কখন জড়িয়ে ধরলাম? তুমি নিজেই তো আমায় জড়িয়ে ধরে আছো। আমার সাথে ফাজলামি করো তুমি? উফ, ছাড়ো তো আমায়। সব সময় এমন করতে থাকো কেন? আমি সব সময় কোথায় তোমার সাথে কেমন করলাম? তুমি নিজেই তো আমায় জোর করো। মিরাজের ঠোঁটের উপর আহত করে নিজের হাত রেখে দিয়ে মিম মিরাজকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে? এত কথা কেন বলো তুমি? তো কি করব? তুমি নিজেই তো আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। আমি আর কি করব? করার মতো ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। করতে চাও কিনা সেটা বলো। মিম কথার বলার ধরন দেখে মিরাজ খুব ভালোই বুঝতে পারছে যে মিম আসলে কি বলতে চাইছে। মিরাজ আর সময় নষ্ট করলো না। মিমের নেশাক্ত কণ্ঠে বলা কথার বিপরীতে সে নিজের মিমের সাথে রেসপন্স করলো। মিরাজ মিমের কোমর ধরে স্লাট করে মিমকে নিজের বুকে নিয়ে এলো আর তার ভালোবাসার চাদর দিয়ে মিমকে মুড়িয়ে নিল। ভালোবাসা এমনই হয়ে থাকে। বেঁচে থাকুক ভালোবাসা। আমি দাঁড়িয়ে ইফতির দিকে তাকিয়ে বললাম, হে ইউ, আমাকে ফলো করছেন কেন? আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া আমি ঢাকা কোনোদিনই আসিনি, আজই ফার্স্ট টাইম এসেছি। এই শহরটা একদমই আমার কাছে নতুন, অচেনা অজানা।
ঢাকায় আমার কোনো রিলেটিভও নেই যে সেখানে যাব। তো আমি কি করব? ঢাকা কোনোদিন আসেননি তো এই অচেনা শহরে এসেছেন কেন? আর আমাকেই বা কেন ফলো করছেন? প্লিজ ভাইয়া, আমাকে আপনার বাসায় আজকের দিনটা থাকতে দিন, তারপর আমি চলে যাব। দেখুন, আমার বাসা ঢাকা না, কুষ্টিয়া। আমি ঢাকাতে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব বলে, আর সেখানে তো আমি আপনাকে নিয়ে যেতে পারি না। আপনি আপনার পথ দেখুন। কথাটা বলেই আমি একটা রিক্সা ডাকতেই ইফতি কান্না করে আমাকে অনেক অনুরোধ করলো সাথে নিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে রিক্সাওয়ালা এসে আমাকে বলল, কই যাবেন? আমি অ্যাড্রেস বললাম। তারপর রিক্সাতে উঠে বসতেই ইফতি ও আমার পাশে এসে রিক্সাতে বসলো। রিক্সাওয়ালা চলতে শুরু করলো। আমি কিছু বলতে যাব তার আগেই ইফতি হাত জোর করে লোনা জল ভরা চোখে কিছু বলতে ইশারায় নিষেধ করলো। আমি আর কিছুই বললাম না। আমার ফ্রেন্ড শিহাব আমাকে কল করে বলল, আর কতক্ষণ লাগবে তোর আসতে? আমি বললাম 15-20 মিনিটের মতো লাগবে। 15 মিনিট পর রিক্সা শিহাবদের বাসায় এসে পৌঁছালো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে গেটের মধ্যে প্রবেশ করলাম। আমার পিছু ইফতিও আসছে। ড্রয়িং রুমের কলিং বেল বাজাতেই শিহাবের মা এসে দরজা খুলে দিয়ে আমাকে আর ইফতিকে দেখে বলল, তুমি চলে এসেছো বাবা? সাথে বৌমাও আছে, ভিতরে আসো। আমি আন্টির সাথে ভালো মন্দ কথা বলতেই শিহাবও চলে আসলো। তারপর শিহাবের সাথে কথা বলতেই শিহাব ইফতিকে দেখে প্রশ্ন করতে যাবে, তার আগে আমি ইশারায় শিহাবকে থামিয়ে দিলাম। আন্টি শিহাবকে বলল, রোশান আর বৌমাকে রুমে নিয়ে যা। শিহাব আমাকে আর ইফতিকে একটা রুমে আনলো। তারপর আমি শিহাবকে ঘটনা খুলে বললাম। শিহাব আমাকে বলল, আম্মু তো ইফতিকে তোর বউ ভেবে বসে আছে, কিন্তু ইফতি যে তোর বউ নয় এটা আম্মুকে জানানো যাবে না। তারপর আমরা ফ্রেশ হলাম। আন্টি ব্রেকফাস্ট দিল। আমরা ব্রেকফাস্ট খেয়ে রেস্ট নিচ্ছি। কেটে যায় পুরো দিনটা। রাতে ডিনার করে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর ইফতিও আসলো। ইফতি বেডে উঠতে গেলে আমি বললাম, এই যে আমার রেডিমেড বউ, বেডে আপনার কোনো জায়গা নেই, আপনি ফ্লোরে ঘুমাবেন। কথাটা বলেই ফ্লোরে একটা বালিশ ছুড়ে দিলাম। ইফতি লোনা জল ভরা চোখে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়লাম। ঘন্টা খানিক পর নড়ে চড়ে শুতেই আমি অনুভব করলাম আমার পায়ের সাথে কিছু বাজছে। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম ইফতি আমার পায়ের সাইডে ফ্লোরে বসে বেডের কিনারে মাথা রেখেছে, আর ওর মাথার সাথে আমার পা লেগেছে। আমি উঠে লাইট জ্বালিয়ে ঘুমন্ত ইফতির মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা অসম্ভব মায়াবী কিউট। কিছুক্ষণ ইফতির দিকে তাকিয়ে ইফতিকে কোলে করে বেডে শুইয়ে দিলাম। তারপর ফ্লোর থেকে বালিশ নিয়ে লাইট অফ করে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখলাম আমি বেডে, আর আমাকে পুরো গোলবালিশের মতো জড়িয়ে ধরে আমার গায়ের ওপর হাত পা তুলে রোশন ঘুমিয়ে আছে। আমি নড়ে চড়ে রোশনকে সরিয়ে উঠতে গেলে খেয়াল করলাম আমার আঁচল ওর পিঠের নিচে। আমি আমার আঁচল টেনে বের করতে গেলে রোশন ঘুমের ঘোরে নড়ে চড়ে আমাকে জড়িয়ে ধরতে গেলে রোশনের বাম হাতটা আমার বুকের প্রাইভেট অংশ স্পর্শ করতেই আমি রোশনের হাত মুঠো করে ধরলাম। আমার হাত মুঠো করে ধরাতে আমি চোখ মেলে তাকাতেই ইফতি বলল, কি করছেন আপনি? হাত সরান। আমি দ্রুত ইফতির থেকে সরে শোয়া থেকে বসে বললাম, সরি। ইফতিও উঠে বসে মাথা নিচু করে আছে। খেয়াল করলাম ইফতি নীরবে কাঁদছে। আমি ইফতির দিকে তাকিয়ে বললাম, দেখুন, আমি ইচ্ছে করে আপনার শরীরে হাত দেইনি। ঘুমের ঘোরে কিভাবে কি হলো বুঝতে পারিনি, তবু সরি বললাম তো। প্লিজ কান্না থামান। আমার কথা শুনে ইফতি আমার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলল, বিয়ে করবেন আমাকে? ইফতির কথার কি জবাব দিব ভেবে পাচ্ছি না। ইফতিকে আমারও ভালো লেগেছে, তবু চুপচাপ আছি। ইফতি একই প্রশ্ন আবারও আমাকে করলো। আমি ইফতির দিকে তাকিয়ে বললাম, বিয়ে করবেন না বলে বাসা থেকে পালিয়ে এসেছেন, তো এখন আমাকে কেন বিয়ের অফার দিচ্ছেন? লাইফে ফার্স্ট কোনো ছেলের সাথে একই বেডে রাত কাটালাম, তারপরেও আমি সেফ। সুযোগ থাকা সত্ত্বেও আমার কোনো ক্ষতি আপনি করেননি। ইচ্ছে করলেই খারাপ কিছু আমার সাথে অনায়াসে আপনি করতে পারতেন। আপনার এই সততায় আমি মুগ্ধ। তাই আপনাকে জীবনসঙ্গী করতে চাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছে। করবেন আমাকে বিয়ে? আমিও আর আকপাচ না ভেবে বললাম, করব। আগামীকাল বিয়ে করে তোমাকে নিয়ে বাসায় ফিরব। আমার কথা শুনে ইফতি হাস্যোজ্জ্বল মুখে বলল,
ঠিক আছে। কথাটা বলে ইফতি বেড থেকে নামতে গেলে আমি ইফতির আঁচল টেনে ধরে নিজের কাছে নিয়ে বললাম, এখন তো তুমি আমার নিজের মানুষ হয়ে গেছো, তাহলে একটা দেই। আমি মুচকি হেসে বললাম, দাও। আমি ইফতির কপালের উপর একটা চুমু দিলাম। রোশনকে কপালে চুমু দিতে দেখে আমি বললাম, এত ভালো কেন তুমি? আমার আবার ভালোর কি দেখলে? অপশনে ঠোঁট থাকতেও চুমু দেওয়ার জন্য কপালটা বেছে নিলে? যে পুরুষ বিয়ের আগেই চুমু দেওয়ার জন্য তার প্রিয়জনের ঠোঁট নয় কপাল বেছে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কথাটা বলেই আমি রোশনকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ সো মাচ। আমিও ইফতিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ টু। পরের দিনকেই ইফতিকে বিয়ে করে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় পৌঁছে আমার সাথে ইফতিকে দেখে বাসার সবাই অবাক। তারপর ঘটনা জানতে পারলাম, এই সেই মেয়ে যাকে বিয়ে করব না বলে আমি বাসা থেকে পালিয়ে গেছিলাম। সবার কথা শুনে আমি আর ইফতি দুজনার মুখ চাওয়াচাই করে একসাথে হেসে উঠলাম। চুপ থাকতে আপনার ভালো লাগে? আপনার মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? আপনাকে দেখতে না গোমরা মুখ হনুমানের মতো লাগছে। এ কি, গাড়ি থামালেন কেন? ঝড়ের গতিতে কথা বলেই চলেছ, কথার মধ্যে বাতাস ঢুকতে দিচ্ছ না। বকবক না করলে তোমার খাবার হজম হয় না নাকি? আর একটা এক্সেস কথা বললে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আপনি কি কথা বলতে একদমই পছন্দ করেন না, নাকি এইভাবে চুপ থাকতে আপনার ভালো লাগে? কথা বলতে না পারলে আপনার পেটের মধ্যে ফুলে যায় না? এ কি, আপনি আমার ওড়না নিলেন কেন? আপনি ওড়না দিয়ে আমার হাত পাচ্ছেন কেন? এই দেখুন, একদম আমার সাথে উল্টোপাল্টা কাজ করার ট্রাই করবেন না বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। এই কি, আপনি রুমাল বের করছেন কেন? এই দেখুন, একদম আমার মুখ বাঁধবেন না বলে দিলাম। কথা বলতে না পারলে আমার পেটের মধ্যে ফুলে যায়। আমি আমার পকেট থেকে রুমাল বের করে ত্রিকোণ আকৃতি করে রুমালটা ভাঁজ করে ভাইয়ার শালির মুখটা বেঁধে দিয়ে বললাম, মিস বকবকানি, এবার যত পারো বকবক করো। 1 মিনিটেই আমার মাথা নষ্ট করে দিছে বকবক করে। এই জিনিস যে কার ঘাড়ে পড়বে কে জানে, তার মাথা 1 রাতেই শেষ করে দিবে। কথাটা বলেই আমি গাড়ি স্টার্ট দিলাম। 15 মিনিট পর বাসায় পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করে আম্মুকে বললাম, আম্মু, গাড়িতে একটা ছাগল আছে, একা আসতে পারবে না, নামিয়ে নিয়ে আসো। কথাটা বলেই আমি আমার রুমে চলে গেলাম। আপু শাশুড়ির গাড়ির কাছে এসে দরজা খুলে আমার হাত মুখ বাঁধা দেখে। আমার হাত মুখের বাঁধন খুলে দিতে দিতে বলল, এ কি অর্ষামা, তোমার হাত মুখ এইভাবে বাঁধা কেন? আমি বললাম, একটু কথা বলে আপনার গোমরা মুখ ছেলে, বাদর ছেলে আমার হাত মুখ এইভাবে বেঁধে এনেছে। 15 মিনিট কথা বলতে না পেরে আমার পেটটা কেমন বেলুনের মতো ফুলে গেছে। দেখুন আন্টি, আমার পেট দেখে মনে হচ্ছে না আমি 8 মাসের প্রেগনেন্ট। আমার কথা শুনে আন্টি মুচকি হেসে বলল, রূপম একদম বেশি কথা বলা পছন্দ করে না, তুমি রুমে চলো মা। তারপর লাগেজ নিয়ে আমি ড্রয়িং রুমে প্রবেশ করে আপুর সাথে কথা বললাম। আপু আমাকে বলল, কেমন আছিস সরসা? আমি বললাম, ভালো থাকি কি করে, তোমার দেবর আমাকে গরুর মতো বেঁধে এনেছে। আমার কথা শুনে আপু বলল, কে শোনে কার কথা? তোকে তো আগেই বলেছিলাম রূপম বেশি কথা বলা পছন্দ করে না, চুপচাপ থাকবি। আমার কথা শুনলি না কেন? তাই তো বেঁধে এনেছে। চলে গেলাম আপুর দেবরের রুমে যেয়ে আপুর দেবরের কান ধরে বললাম, আপুর দেবর আমার হাত মুখ বেঁধে এনেছেন কেন? আমার কথা শুনে আপুর দেবর আমাকে বেডের উপর ফেলে আমার হাত বেডের সাথে চেপে ধরে আমার ঠোঁটে একটা ডিপ কিস করে বলল, মিস বকবকানি, আমার সাথে বেশি সাহস দেখিয়ে কথা বলতে আসলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটবে। কথাটা বলেই অর্ষাকে ছেড়ে দিয়ে আমি উঠতে গেলে অর্ষা আমার শার্টের কলার ধরে বলল, আমি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? আমাকে চুমু দিলেন কেন? বউ বানাবো তোমাকে, হবে আমার বউ। আমাকে বউ বানাতে হলে আপনাকেও আমার মতোই কথা বলতে হবে। রাজি তো আপনি? আমার বউ হতে হলে তোমাকে কথা কম বলতে হবে, নয়তো।
নয়তো কি? আমি অর্ষার ঠোঁটে একটা কামড় দিয়ে বললাম, নয়তো এটা হবে তোমার সাথে, একদম ঠোঁট সেলাই করে দিব। আমার কথা শুনে আর ঠোঁটের ব্যথায় অর্ষা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি অর্ষার চোখের পানি মুছে দিয়ে বললাম, একটু কথা কম বলো, তাহলে তোমার ঠোঁটের উপর অত্যাচারও একটু কম হবে। দেখি ঠোঁটটা দেখতে কেমন লাগছে। কথাটা বলেই রূপম তার বুক থেকে আমার মুখটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, আহ, ঠোঁটটা দেখতে পুরো বোম্বাই লিচুর মতো লাগছে। হা 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 হা। লজ্জা করে না এভাবে শাড়ি খুলে ফেলতে? কেন করবে? বউ তো তুমি আমার। তাই বলে সরাসরি বুকে হাত দিয়ে টিপে ধরবে নাকি সব? হ্যাঁ, ধরবো, তারপর করব। কি করবা তুমি? সেক্স করব। তাড়াতাড়ি রেডি হও। না না, এসব করবো না, ব্যথা লাগবে। আগে কার সাথে করছো? ছি, তোমার লজ্জা করে না এসব বলতে? তোমাকে করব। হলাম অসভ্য, তাতে কি? আমি করতে দেব না, এমনিতেই বুক টিপে সব ব্যথা করেছো। আহ, আস্তে। করতে না দিলে জোর করে করব। এত খারাপ কেন তুমি? সরো এখান থেকে। জয় চাপটে ধরল জেরিনকে। জেরিনও কম চায় না, জয়কে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বাসর ঘরে যা যা করতে হয় সব করল দুজন। এবার পরিচয় দেই। তার জন্য একটু পিছনে যেতে হবে, অনেক আগের কথা। আজ জয় জেরিনের সাথে ব্রেকআপ করে আসলো। এর প্রধান কারণ হলো জয়কে জেরিন অতিরিক্ত সন্দেহ করে। রিলেশনে সন্দেহ থাকাটা ভালো, কিন্তু অতিরিক্ত সন্দেহ ভালো না। তাই জয় ব্রেকআপ করতে বাধ্য হয়েছে। বেশ কিছুদিন ধরে জয় একটু ব্যস্ত ছিল, যার কারণে জেরিনের সাথে ঠিকমতো যোগাযোগ রাখতে পারেনি। আর এতে জেরিন জয়কে সন্দেহ করল। গতকাল জেরিন জয়কে ফোন দিয়ে বলল, হ্যাঁ জেরিন, বল। ফোন ধরতে এতক্ষণ লাগে? আসলে একটু কাজ করছিলাম আর ফোনটা সাইলেন্ট ছিল। মিথ্যা বলা লাগবে না, কার সাথে কথা বলেছিলে সেটা বলো। কি বলছো এসব? আমি আবার কার সাথে কথা বলবো? আমাকে ভালো লাগে না বললেই পারো, এমন অ্যাভয়েড করার কি আছে? দেখো জেরিন, এসব কিছুই না, তুমি একটু বেশি বুঝছো। ও, এখন আমি বেশি বুঝি তাই না? আমার সাথে তো এতদিন থেকেছো, এখন আর ভালো লাগে না, পুরনো হয়ে গেছি তাই না? দেখো, সব কিছুর একটা সীমা থাকা দরকার। আর তুমি কিছু না জেনে শুনেই সেই সীমা অতিক্রম করেছো। ও, আমার কথা তো এখন আর তোমার ভালো লাগবে না তাই না? এখন তো নতুন কাউকে পেয়েছো। তোমার সাথে এখন আমার এই বিষয় নিয়ে ঝগড়া করার ইচ্ছে নেই। বাই। এ কথা বলে জয় ফোন রেখে দিয়েছিল। আপনারাই বলেন, সময় মতো সবসময় যদি এত সন্দেহ করে তাহলে কি রিলেশন কন্টিনিউ করা যায়? তাই সিদ্ধান্ত নিল জয় আর ওর সাথে রিলেশন রাখবে না, ব্রেকআপ করবে। তো আজকে জেরিনকে ফোন দিয়ে জয় বলল নদীর পাড়ে আসতে। জেরিনকে নদীর পাড়ে আসতে বলায় মেয়েটা মনে হয় একটু খুশি হয়েছিল। তারপর জেরিন আসার পর জয় ওকে বলল, জেরিন, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। দেখো, কথাটা হলো, বলো, থেমে গেলে কেন? আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। কি বলছো এসব? তুমি নিশ্চয়ই ফান করছো। না, আমি সিরিয়াস। কিন্তু আমার অপরাধটা কি? আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না। দেখো, আমি আর কোনোদিন তোমাকে সন্দেহ করবো না, তবুও তুমি কথা বলো না। দেখো, আমি এত কিছু বুঝি না। ও, বুঝেছি। আমি তোমাকে হাত ধরতে দেই নাই, জড়িয়ে ধরতে দেই নাই, তাই এমন করছো? আমার বুকে ভুল করে হাত দিয়েছিলে বলে বকা দিয়েছিলাম, তার জন্য চলে যাবা? জেরিন, তুমি ভালো করে জানো আমি ওরকম ছেলে না। আর আমার কখনো ইচ্ছেও ছিল না বিয়ের আগে তোমার হাত ধরা, জড়িয়ে ধরা, চুমু খাওয়া, লিপ কিস করা। তাহলে তুমি আমাকে যে পরিমাণে সন্দেহ করো আমি নিতে পারছি না। আমি আর তোমাকে সন্দেহ করবো না, তবুও তুমি এমনটা করো না। আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। ভালো থেকো, বাই। এ কথা বলেই জয় চলে আসলো জেরিনের থেকে। জয় জেরিনকে কথাগুলো বলতে জয়ের খুব কষ্ট হচ্ছিল, তবুও বলে ফেলে। এত সন্দেহ আর জয় নিতে পারছিল না।
এভাবে জেরিনকে ছাড়া ভালোভাবেই দিন কাটছে জয়ের, কিন্তু প্রতিদিন জেরিনের সন্দেহ বাক্যগুলো খুব মিস করছিল জয়। আজ 3 মাস ধরে জেরিনের সাথে জয়ের কোনো যোগাযোগ নেই। হয়তো ইগোর কারণে জয় যোগাযোগ করেনি, আবার জেরিনও করেনি। জয় তার বাবা মায়ের 2 মাত্র সন্তান, মানে জয়ের একটি বড় ভাই আছে। আর যার কথা বলছিল এতক্ষণ সে জেরিন, জয়ের গার্লফ্রেন্ড, বর্তমানে এক্স। বেশ কিছুদিন ধরে জয়ের আম্মু জয়ের বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। জয় তার আম্মুকে কিছুতেই বোঝাতে পারছে না যে জয় এখন বিয়ে করবে না। তারপর জয়ের ভাইয়া ভাবি আর আম্মুর জোড়াজোড়িতে আজ মেয়ে দেখতে আসে জয়। তো জয় বসে আছে পাশে তার ভাইয়া ভাবি। একটু পর মেয়েকে আনা হলো ওদের সামনে। মেয়ে মোটামুটি সুন্দর, কিন্তু জেরিনের মতো সুন্দর না। মেয়েকে দেখেই জয়ের জেরিনের কথা মনে পড়ে গেল, তাই জয় জেরিনের ভাবনায় পড়ে গেল। হঠাৎ ভাবির কথাই বাস্তবে আসে। ভাবি জয়ের কানে কানে বলল, মেয়ে পছন্দ হয়েছে? না ভাবি। কি বলো, মেয়ে তো ভালোই সুন্দর। না, আমার কাছে ভালো লাগেনি। বাসায় যাওয়ার ব্যবস্থা করো। তারপর আর কি, বাসায় চলে আসে দুজন। বাসায় আসার পর ভাবি জয়কে বলে, মেয়েটা কত সুন্দর, আর তোমার কাছে ভালো লাগলো না? না ভাবি। তা দেবরজি, আপনার কিরকম মেয়ে পছন্দ? এমন একটা মেয়ে যার চোখগুলো টানা টানা, মানে হরিণী চোখ, আসলে গালে টোল পড়ে, যার মুখে সবসময় হাসি খুশি লেগেই থাকে, আর কিছুটা তোমার মতো। কি বলিস, এমন মেয়ে পাবো কোথায়? এই জন্য তো বলি যে এখন বিয়ে করার দরকার নেই। চুপ একদম, মাই খাবি। তোমাদের যেটা ইচ্ছে করো, আমি গেলাম। এভাবে 1 সপ্তাহ ভালোই গেল, কোনো বিয়ের কথা নেই। কিন্তু গতকাল রাতে ভাবি জয়কে বলল, জয় শোন, কালকে মেয়ে দেখতে যাব। আমি বুঝলাম না, আমার বিয়ের জন্য তুমি আর ভাই এত উঠে লেগেছো কেন? কারণ তুমি যে আমাদের রিলেশন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ঠিক করে দিয়েছো। তাই বলে এখন তার ঋণ শোধ করছো? ছি, কি বলছো জয়? এখন কিন্তু তুই আমার দেবর না, আমার ছোট ভাই। তাই আমি আমার ভাইকে বিয়ে করাবো, তাতে তোর সমস্যা কোথায়? মনে যেন থাকে কাল মেয়ে দেখতে যাচ্ছি। পরের দিন ওরা মেয়ে দেখতে গেল, কিন্তু যে বাড়িতে গেল সেই বাড়ি জেরিনদের। তার মানে কি জয় জেরিনকে দেখতে আসছে? যখন মেয়েকে জয়ের সামনে আনা হলো তখন বুঝতে পারলো যে জয় জেরিনকে দেখতে এসেছে। জয়ের মনটা হঠাৎ ভালো হয়ে গেল। জেরিন এখনো জয়কে দেখেনি। তারপর জেরিন যখন জয়ের দিকে তাকালো তখন মনে হয় ভূত দেখেছে এমনভাবে জয়কে দেখতে থাকে। তারপর ভাবি জয়কে একটা খোঁচা দিল। জয় একটা মুচকি হাসি দিল। ভাবি মনে হয় বুঝতে পেরেছে যে জয়ের মেয়ে পছন্দ হয়েছে। তাই ভাবি সবার উদ্দেশ্যে বলল, ওদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার। সবাই সম্মতি জানালো। তারপর জেরিন জয়কে ওর রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। তুমি এখানে এসেছো কেন? কেন মেয়ে দেখতে? তা এ পর্যন্ত কয়টা মেয়ে দেখেছো? তোমাকে নিয়ে 2টা। ও, তা বাইরে গিয়ে কি বলবে? বলবো যে বলবে আমার মেয়ে পছন্দ হয়নি। এটাই বলবো, তোমাকে তো আমি বিয়ে করব না। এ কথা বলে জয় জেরিনের দিকে তাকিয়ে দেখে জেরিন জয়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তারপর জয় দরজা খুলে হাসতে হাসতে বের হলো। সবাই বুঝে গেল যে মেয়ে জয়ের পছন্দ হয়েছে। তাই সবাই মিলে জয় আর জেরিনের বিয়ে ঠিক করে ফেলে। রাতে জয় তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই জেরিনের নাম্বার থেকে কল আসলো। হ্যালো। ওই, তোকে বললাম না বলবি আমাকে? তোর পছন্দ হয়নি? বলেছে, আর আমার পছন্দ আমার কাছে। তোমার কথা হবে নাকি? তুই বিয়েটা ভেঙে দে। পারবো না, আর তোমার দরকার হলে তুমি ভেঙে দাও। তারপর জেরিন রাগে কল কেটে দিল। জয় ওর কথা শুনে হাসছে। অল্পের জন্য পাগলিটাকে হারিয়ে ফেলেছিল জয়। জেরিনকে জয় আর হারাতে চায় না। পরের দিন জেরিন জয়কে ফোন দিয়ে নদীর পাড়ে আসতে বলল। জয় ঠিকমতো পৌঁছে গেল। গিয়ে দেখে জেরিন বসে আছে। হাই। তা হঠাৎ এখানে ডাকলে কেন? দেখো, আমি তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে বিয়ে করব না। তুমি বিয়েটা ভেঙে দাও। জেরিন কথা শুনে জয় ইচ্ছে করে একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। আর তখনই জেরিন বলল,
এই, আমি তোকে কিছু বলেছি আর তুই ওই মেয়ের দিকে তাকিয়ে আছোস। কয়েকদিন পর আমাকে বিয়ে করবি, তুই আমার দিকে তাকিয়ে থাকবি, তা না তুই ওই মেয়ের দিকে তাকিয়ে আছিস। তো কি করবো? কথায় কথায় বল বিয়ে ভেঙে দেওয়ার জন্য। তাই বলে তুমি অন্য মেয়ের দিকে তাকাবে? জয় আর কোনো কথা বলল না, তাই জেরিন রাগ করে চলে গেল। জয় জানে জেরিন তাকে এখন অনেক ভালোবাসে। এভাবেই যাচ্ছিল দিন। এখন প্রতিদিনই জেরিনের সাথে জয়ের ঝগড়া হয়, আর ঝগড়ার মূল কারণ হলো সন্দেহ। আস্তে আস্তে ওদের বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ ওদের বিয়ে, তারপর বিয়ে হয়েও গেল। এখন জয় দাঁড়িয়ে আছে বাসর ঘরের দরজার সামনে। জয়ের একটু একটু ভয় করছে। তারপর সকল ভয়কে জয় দূর করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। জয় ঢোকা মাত্রই জেরিন জয়কে এসে সালাম করলো। জেরিনকে জয় উঠিয়ে জড়িয়ে ধরা মাত্রই জেরিন জয়কে বলল, এই একদম আমাকে জড়িয়ে ধরবে না। কেন? এতক্ষণ কই ছিলা? কেন বাইরে? কার সাথে টাঙ্কি মারছিলা বলো? আসতে এত দেরি হলো কেন? তুমি এখন আমাকে সন্দেহ করো? এই সন্দেহের জন্য কত কিছু হলো, তাও তোমার সন্দেহ কমলো না? ওই, আমি আমার স্বামীকে সন্দেহ করবই। ও তাই নাকি? আর ভালোবাসার মানুষকে সন্দেহ করা যায়, অন্য কাউকে নয়, বুঝলে? তারপর জয় জেরিনকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। জেরিনের গালে একটা চুমু খেলো জয়। জেরিন লজ্জা পেল। জেরিনের নাকের সাথে জয়ের নাক স্পর্শ করলো। এখন জেরিন জয়ের বুকে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জয় জেরিনকে বলল, তোমার সাথে ব্রেকআপ করায় তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? জানো আমার সেদিন কত খারাপ লেগেছিল। আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? না পাগলি, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। আমাদের এখন কি করার কথা ছিল? রোমান্স করার কথা ছিল। অসভ্য বলো, তুমি এমন ছিল না। আমি আমার বউর সাথে সব করবো। বলো না, কি করার কথা ছিল? ছাদে ওঠার। তাহলে চলো। চলো। ওই, আমি কি হেঁটে যাবো নাকি? না তো, তুমি তোমার জামাইটার কোলে উঠে যাবে। তাহলে কোলে নাও। পাগলি, নিচ্ছি। তারপর জয় জেরিনকে কোলে করে ছাদে নিয়ে গেল। আসলে ওদের ব্রেকআপ আগের থেকেই পরিকল্পনা করা ছিল, আর বাসরাত কিভাবে কাটাবে। এখন জেরিন জয়ের কোলে বসে জয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর জয় ওর মাথা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তারপর জেরিন জয়কে বলল, জানো কতগুলো ছেলেকে আমার ভাগাতে হয়েছে তোমার জন্য? তা কতগুলো ভাগিয়েছ? 10টার মতো হবে। তা কি বলে ভাগিয়েছ? বলেছি আমি প্রেগনেন্ট। কি? শুধু তোমার জন্য আমি এরকম করেছি। আই লাভ ইউ বাবনি। লাভ ইউ টু। আর কিছুক্ষণ গল্প করে ওরা দুজন নিচে চলে এলো। তারপর লাইট অফ করে দিয়ে জয় জেরিনের কাছে চলে এলো। জেরিনের নিঃশ্বাস আর জয়ের নিঃশ্বাস মিশে এক হয়ে যাচ্ছে। জয় জেরিনের ঠোঁট কামড়ে ধরল। জেরিন জয়ের মাথার পিছনে হাত দিয়ে নিজের মুখের ভিতর জয়ের ঠোঁট নিয়ে চুষতে শুরু করেছে। তারপর জয় তার হাত জেরিনের বুকের উপর বোলাতে থাকে। জেরিন ফিসফিস করে বলছে, বুকে কেমন যেন হচ্ছে, আরো জোরে চাপ দাও। জোরে দিচ্ছি, দেখতে ইচ্ছে করছে। সব খুলে ফেল। সব খুলছি, খাবো আমি। আচ্ছা খাও। এরপর জয় জেরিনের সারা বুকে চুমু খেতে থাকে। জেরিন তো উত্তেজনায় কোকাতে শুরু করেছে। তারপরেরটুকু আর বলবো না, আপনারা সব জানেন, বুঝে নেন। সকালে জেরিনের ডাকে ঘুম ভাঙল। জেরিন এইমাত্র গোসল করে আসছে। জেরিনকে খুব সুন্দর দেখাচ্ছে জয়ের চোখে। জেরিনের চোখ পড়তেই ও মিষ্টি, আর জেরিনের 2 গালে টোল পড়ল। জয় আর নিজেকে সামলাতে না পেরে জেরিনকে এক টানে জয়ের বুকে নিয়ে এলো। এই কি করছো? আর বউটাকে আদর করছি। এই এমন ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে। তারপর জয় জেরিনের যেখানে টোল পড়ে সেখানে 2টো চুমু খেয়ে জেরিনকে ছেড়ে দিল। তারপর জয় উঠে ফ্রেশ হতে চলে গেল। এখন ওরা দুজন দুজনকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসে, আর জেরিন জয়কে আগের চেয়ে এখন বেশি সন্দেহ করে। জেরিনকে এখন জয় আর ছাড়তেও পারে না, কারণ পাগলিটা জয়ের অভ্যাসে পরিণত হয়েছে।
ভালো থাকুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান। ধন্যবাদ।